ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছে আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 11 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যে ঘটনাটি থাকছে সেটি একটি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যদি তোমরা চাও তাহলে খুব সহজে সেখান থেকে এই গল্পটিকে দেখতে পারো। আজকে যে গল্পটি থাকছে সেটির নাম তারা রাতের সন্তান। এই গল্পটির 2টি পর্ব ইতিমধ্যেই আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই 2টি পর্বকে এখনও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই 2টি পর্বকে খুব সহজেই দেখে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। মিলি যেই খাটের নিচে উকি দেবে, হঠাৎ মিলিকে হতবম্ব করে দিয়ে খাটের নিচ হতে অবিকল মিথিলার কণ্ঠে ভেসে আসলো, খাটের নিচে উকি দিস না মিলি, আমি মারা গিয়েছি অনেকক্ষণ আগে। আমার ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখে তুই ভয় পাবি। মিলির মেরুদণ্ড বেয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। মিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি আবল তাবল কথা বলছিস মিথিলা? তোর তো এখন তোর বাড়িতে থাকার কথা, খাটের নিচে কি করছিস? মরে গেলে মানুষ তো লুকিয়েই থাকে। আমার আর যাওয়ার জায়গা নেই রে, আমার আত্মাটা তোদের বাড়িতেই আটকে পড়ে রয়েছে। মিথিলা, তুই আমার সাথে মজা করিস না, আমার প্রচুর ভয় করছে, তুই খাটের নিচ থেকে বেরিয়ে আয় বলছি। মিথিলা এবার কথা থামিয়ে আবার সেই ভয়ঙ্কর চাপা কান্না শুরু করলো। মিলি ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল, তবুও মিথিলার কথা কেন জানি তার বিশ্বাস হচ্ছিল না। মিলি ভয়ে ভয়েই মাথাটা ঝুঁকিয়ে খাটের নিচে তাকালো। মিলি যা দেখলো তা দেখে সে কয়েক মুহূর্ত বাক শক্তি হারিয়ে ফেলল। খাটের নিচে মিথিলার মাথা কাটা শরীর পড়ে রয়েছে, তার রক্ত যেন খাটের নিচে অনেকটা জায়গা জুড়ে জমে রয়েছে। ভয়াবহ দৃশ্য হলো, মাথা ছাড়া শরীরটা নড়ছে, কাঁপছে, শরীরটা যেন হাত দিয়ে মিলিকে খাটের নিচে ডাকছে। লাশটার মাথাটা দ্রুত গতিতে মিলির মুখ বরাবর এসে থেমে দাঁড়ায়। লাশটার মাথাটা দেখা যাচ্ছে না। হঠাৎ করে লাশের পেছন থেকে মিথিলার কাটা মাথাটা দ্রুত গতিতে মিলির মুখ বরাবর এসে থমকে দাঁড়ায়। ভয়ঙ্কর দৃষ্টিতে মিলির চোখের দিকে তাকায় আর কুৎসিত একটা হাসি দিয়ে বলে, কিরে বললাম না খাটের নিচে তাকাস না, আমি মরে গেছি, তুই ভয় পাবি। মিলি ভয়ের সাথে সাথেই অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন মিলি বুঝতে পারে এখনও ভয়ে তার শরীর কাঁপছে, তার শরীরের সব শক্তি যেন কেউ চুষে নিয়ে গেছে। মিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথিলা, তুই কি এখনও খাটের নিচে আছিস? আমার সাথে এমন হলো কেন বলতো? এই তো কিছুদিন আগেই সব ঠিক ছিল, হঠাৎ জীবনটা বদলে গেল, বাবা মা প্যারালাইজড হয়ে গেছেন, আর এখন তুই কি আবল তাবল কথা বলছিস খাটের নিচ হতে? কি ভয়ঙ্কর তোর চেহারা! আমি বোধহয় পাগল হয়ে গেছি, তুই আমার অচেতন মনের কল্পনা। তোর একাধিক সমস্যা, কিন্তু একটা সুতাতেই বাধা রয়েছে মিলি, যা দেখে তোর বাবা মা ভয় পেয়েছে, সেই আবার আমাকে খুন করেছে, তার জন্যই তোর জীবনের এই অবস্থা। তোকে কে খুন করেছে? তোর ভাই অনিক। এসব কি যাতা বকছিস? অনিক তোকে খুন করবে কেন? আর বাবা মাকেই বা ভয় দেখাবে কেন? হ্যাঁ, যাতাই তো বলছি। তোর ভাই অবশ্য এই কাজগুলো করেনি, সে তো মারা গেছে, তার শরীর ব্যবহার করে অন্য কেউ কাজটা করছে। অনিক মারা গেছে মানে? অনিকের আত্মা আর তার শরীরে নেই, সেই তার আত্মা শয়তানকে নিজের অজান্তেই উৎসর্গ করেছে। শয়তান তার দেহ ব্যবহার করছে পৃথিবীতে এসে। মিথিলা, আমি কিছুই বুঝতে পারছি না, আমার তোর কথা কিছুই বিশ্বাস হচ্ছে না। অনিকের দেহে শয়তানের আত্মা কিভাবে এলো, আর সে তোকে খুন করবে কেন? শোন তাহলে পুরো ঘটনা। তোকে বলেছিলাম না শয়তানের উপাসনার কথা? একদল জাদুকর শয়তানকে পৃথিবীতে আনার জন্য অনেক ধরনের কৌশল করেছেন। এর জন্য তারা কুমার ছেলেদের খুঁজতে থাকেন। এ ধরনের শরীর ছাড়া অন্য শরীরে শয়তান আশ্রয় নিতে পারে না। কেউ যদি জোর করে কোনো কুমার ছেলের শরীরে শয়তানকে আনতে চায় তবে সে পারবে না। কুমার ছেলেটা শয়তানকে ভালোবেসে তার দেহ এবং আত্মা শয়তানকে উৎসর্গ করতে হবে। এর জন্য সেই কালো জাদুকরেরা শয়তানি মায়ার সাহায্য নিয়ে
কিছু বই রচনা করে। বিভিন্ন ছলনায় বইগুলো কুমার ছেলেদের কাছে পৌঁছে দেয়। বইটা এমন যে কেউ বইটা পড়ে ঈশ্বর ভক্তি বাদ দিয়ে শয়তানের উপাসনা করতে থাকে। শয়তানি হয়ে ওঠে তার ঈশ্বর। সেই বইটাতেই লেখা থাকে কি করে নিজের আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করে শয়তানকে নিজের দেহ দান করা যায়। কিছু উপকরণ আর মন্ত্র পাঠের পর 3 রাত নগ্ন হয়ে দরজা খোলা রেখে ঘুমোতে হয়। ঘরে কোনো পবিত্র গ্রন্থ থাকতে পারবে না। এই সময় ঘর হতে নানান অদ্ভুত ভয়ঙ্কর শব্দও আসতে থাকবে। তোর ভাইও সেই ছলনার ফাঁদে পা দিয়েছিল, তাই তার শরীর এখন শয়তানের নিয়ন্ত্রণে। এতে অবশ্য তোর ভাইয়ের কোনো দোষই নেই। তোর ভাই সেই বইয়ের মায়ায় বশ হয়ে গিয়েছিল। শয়তান যখন তোর ভাইয়ের শরীরে প্রবেশ করলো তখন তোর সম্পর্কে সে সব তথ্য জানতে পেল। তিনি বুঝতে পারলেন তুই সেই 3 রাতে ঘটনা কিছু জেনে গিয়েছিস, তাই তোকে বিভ্রান্ত করার জন্য বলল। আমিও রোজ রাতে হাড় কামড়ে খাওয়ার শব্দ শুনি তোমার ঘর হতে। তুই বিভ্রান্ত হলি এবং উল্টো চিন্তায় ডুবে গেলি। অবশ্য শয়তান তোকে আগে থেকে বিভ্রান্ত করা শুরু করেছিল। মাঝরাতে তুই যখন হাড় কামড়ে খাওয়ার কটমট শব্দ শুনে তোর ভাইয়ের ঘরে গিয়ে তোর ভাইয়ের নগ্ন দেহ দেখতি, তখন শয়তান তোকে মায়ায় আচ্ছন্ন করে রাখত। তাই তুই পাপ ও লজ্জাবোধ অনুভব করে নিজের ঘরে ফিরে আসতি। তুই যে হাড় কামড়ে খাওয়ার শব্দ শুনে সেই ঘরে যেতি, এটাই তোকে ভুলিয়ে দেওয়া হতো। কিন্তু সকালবেলা এই ঘটনাটা তোর আবার মনে পড়তো, কারণ তোর ভাইয়ের উপর দিনের বেলা তখনও তার নিয়ন্ত্রণ আসেনি, তাই দিনে তার শক্তি কাজ করতো না। তাই হাড় কামড়ে খাওয়ার শব্দের কথা মাথায় থাকতো, কিন্তু রাতে তোর ভাইয়ের ঘরে গিয়ে যে তুই তোর ভাইয়ের নগ্ন দেহ দেখতি, এটা মনে থাকতো না। রাতে ওই সময়টাই তোর উপর মায়া আচ্ছন্ন করে থাকতো বলে সেই কথাটা তোর দিনে মনে থাকতো না। এই মায়া শুধু তোর উপর সে খাটায়নি, তোর বাবা মাও এক রাত এই শব্দ শুনে ছুটে আসে তোর ভাইয়ের ঘরে। তোর মতো তাদেরও মায়া দিয়ে সব ভুলিয়ে দেওয়া হয়। গতদিন সকাল হতেই শয়তান তোর ভাইয়ের শরীরে পূর্ণ নিয়ন্ত্রণ পায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে তার প্রভাব বিস্তার করতে হলে প্রথমে বেশ কিছুদিন তাদের পরিবারের সাথেই থাকতে হবে। তবে তার দিনের কর্মকাণ্ড দেখে তোর বাবা মা তাকে বেশ সন্দেহ করছিল। শয়তান ভাবলো তোর বাবা আর মা এই বাড়িতে থাকলে তার কাজকর্মে বেশ ব্যাঘাত ঘটবে, তাই সে তার আসল রূপ দেখালো। তাতেই তোর বাবা মা ভয় পেয়ে প্যারালাইজড হয়ে গেল। শয়তান ভাবলো এবার তুইও তোর বাবা আর মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, তার কাজকর্মে আর কেউ বাধা দেবে না। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি এই বাড়িতে চলে এলাম। জাদুবিদ্যা সম্পর্কে আমি অনেক কিছু জানি, তবে বাড়ি ঢুকতেই আমি বুঝতে পারলাম এ বাড়িতে শয়তানের পূজা হয়। তবে আমি কল্পনাও করতে পারিনি শত শত বছর ধরেও চেষ্টা করে যেই শয়তানকে আহ্বান করতে পৃথিবীতে আনা যায়নি, সে তোর ভাইয়ের শরীরে আশ্রয় নিয়েছে। এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আমি তোর ভাইকে সামান্য একটা শয়তান পূজারি ভেবেছিলাম মাত্র। তাই গত রাত সে যখন খাবার নিয়ে বাড়িতে ঢুকলো তখন থেকে আমি তাকে ভয় দেখাতে শুরু করি। শয়তানি শক্তির বিপরীতে যে আমি একটা বইও লিখেছি, এটাও বললাম যে যদি শয়তানের এই মায়া থেকে বাঁচতে চাও তবে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কে জানতো সে নিজেই স্বয়ং শয়তান। সেই উল্টে আমায় মায়া করে ফেললো। মায়া করে জাদুবিদ্যা সম্পর্কে আমার সব জ্ঞান স্মৃতিশক্তি থেকে মুছে দিল। সেই বইটা তারা রাতের সন্তান আগুন দিয়ে সে পুড়িয়ে দিল। একটা ধারালো ছুরি চালিয়ে দিল গলায়। আমার লাশটা এই বাড়িতেই লুকিয়ে রেখেছে সে। তোকে আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে সেই আবার আমার মোবাইল থেকে আমার মতো কণ্ঠ করে তোকে কল দিয়েছে। ও মাই গড, আমার মাথায় তোর কোনো কথাই ঢুকছে না। আচ্ছা তুই এত ঘটনা জানলি কি করে? শয়তান আমাকে খুন করার আগে সব কথা বলেছে। সে ভেবেছে আমি আর কখনো ফিরে আসবো না। অবশ্য আমিও ভেবেছিলাম ফিরে আসবো না, কিন্তু আমার আত্মাটা কেন মুক্তি পেল না বুঝতে পারছি না। হয়তো কালো জাদুবিদ্যা চর্চা করার জন্য আমার আত্মাটাও অভিশপ্ত হয়ে গেছে। মিথিলা, আমাকে কিছু একটা বল, আমার এখন কি করা উচিত? সে তোর বাবা মায়ের আর কোনো ক্ষতি করবে না। তোর ভাইয়ের আত্মাকে ফিরিয়ে আনা সম্ভব কি না আমি জানি না। এখন শুধু তোকে নিরাপদ থাকতে হবে। আমি সঙ্গে করে একটা ব্যাগ এনেছিলাম, সেটা তোর ভাইয়ের ঘরে বড় আলমারিটার ভেতরে রয়েছে। সেই ব্যাগটাতে একটা মালা রয়েছে। মালাটা যদি তোর গলায় থাকে তাহলে শয়তান তোর কোনো ক্ষতি করতে পারবে না। আফসোস তোর ভাইয়ের সাথে দেখা করার পর আমি মালাটা পরিনি।
তুই কোনো মতো শয়তানের অনুপস্থিতিতে সেই ব্যাগটা থেকে মালাটা নিয়ে পড়ে নে। মিলি এইসব কথা শুনে তার বাকশক্তি প্রায় হারিয়ে ফেলল। মিলির ওয়াশরুমে যেয়ে একটু ফ্রেশ হওয়া দরকার, কিন্তু সে মেঝেতে পা রাখতে সাহস পাচ্ছে না। তার মনে হচ্ছে সে মেঝেতে পা রাখা মাত্রই একটা রক্তাক্ত হাত খাটের নিচ থেকে এসে তার পা চেপে ধরবে। এরপর এক টানে তাকে খাটের নিচে নিয়ে যাবে। মাথা কাটা সেই লাশটা মিলিকে শক্ত করে জড়িয়ে ধরবে। মিলি কিছুতেই ছুটতে পারবে না। মিলি ভয়ে ভয়ে খাট থেকে মেঝেতে পা রাখলো। সে যা ভেবেছিল তেমন কিছুই হলো না। মিলি স্বাভাবিকভাবেই হেঁটে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকেই মেশিন থেকে মুখে পানি ছিটাতে লাগলো। ঘরের আলো যেন এখন তাকে বেশ স্বস্তি দিচ্ছে। মিলি মুখ ধুয়ে সেই বেসিনের আয়নার দিকে তাকালো। হঠাৎ করে নিজের প্রতিচ্ছবির জায়গায় মিথিলার রক্তাক্ত মাথাটা ভেসে উঠল। সাথে সাথেই ঘরের সব আলো নিভিয়ে গেল। অন্ধকারেও আয়নার ভেতরে মিথিলার রক্তাক্ত মাথাটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখগুলো কেউ যেন উপড়ে নিয়েছে, মুখে ছোপ ছোপ রক্তের দাগ মিলিকে অবাক করে দিয়ে মিথিলার ভয়ঙ্কর মাথাটা আয়না ভেদ করে মিলির মুখোমুখি এসে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। কি ভয়ঙ্কর আর কুৎসিত সেই হাসি! মিলির সাথে সাথেই অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেল। মিলি যখন চোখ খুলল তখন সূর্যের আলো তার ঘরে পৌঁছে গেছে। তার মাথা অসম্ভব রকমের যন্ত্রণা করছে। তার মাথায় ব্যান্ডেজ করা। তার মাথার পাশে অনেক গোমড়া মুখ করে বসেছিল। মিলিকে চোখ খুলতে দেখে অনেক বলে উঠল, রাতে তোমার কি হয়েছিল আপু? আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ তোমার বিকট চিৎকার শুনলাম। তারপর ঘরে আসতেই দেখি তুমি বাথরুমে অচেতন হয়ে পড়ে রয়েছো, মাথা বেয়ে রক্ত পড়ছে। পরে আমি ব্যান্ডেজ করে এখানে শুয়ে দিলাম, আর সকালবেলায় মিথিলা আপু চলে এসেছে। তোমার এই অবস্থা দেখে বেশ অবাক হলো। এখন রান্নাঘরে আছে, পরোটা ভাজছে। সাথে সাথে মিলির কানে ভেসে আসলো রান্নাঘর থেকে মিথিলার কণ্ঠের আওয়াজ, কার সাথে কথা বলছিস অনেক? মিলির জ্ঞান ফিরেছে নাকি? এবং এই চরম সাসপেন্সের সাথে এই পর্বটি এখানে শেষ হলো। ওকে, তো এই ঘটনার আর মাত্র একটি পর্ব বাকি রয়েছে, যেটি অতি শীঘ্রই আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করতে চলেছি। ধীরে ধীরে এই ঘটনাটি অনেকটাই ইন্টেন্সিটি গেইন করছে। আশা করছি তোমাদেরও এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ঘটনাটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।